বিজেপি সরকারের একাধিক প্রকল্প কর্মসূচির বিরুদ্ধে সরব সুস্মিতা ও রাধেশ্যাম। রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করা ডিলিমিটেশন প্রক্রিয়ায় বরাকে বিধায়ক সংখ্যা 15 থেকে কমিয়ে 13। সিএ এনআরসির নামে লক্ষ লক্ষ মানুষকে হয়রানি, ডিটেনশন ক্যাম্পে বন্দি, মূল্য বৃদ্ধি এবং বিজেপি সরকারের উদাসীনতায় গত 10 বছরে এলপিজির দাম শতকরা 159-এর বেশি বৃদ্ধি পেয়েছে, যাতে একটি পরিবারের জন্য 7,000 টাকার অতিরিক্ত বার্ষিক খরচের বোঝা তৈরি করেছে। উপরন্তু জ্বালানির গগনচুম্বী দাম, যা নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি করেছে। এছাড়া ডলু চা বাগানে গ্রিনফিল্ড নিয়ে সুপ্রিম কোর্টের রায়দানি স্থগিতাদেশ জারি, উজ্জ্বলা গ্যাস, জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি, 25 কোটি চাকরি, কৃষকের আত্মহত্যা, পুষ্টিকর খাদ্যের অভাব, প্রধানমন্ত্রী না খাউঙ্গা ও খানে না দুঙ্গা বলেছেন, যদিও বিজেপি আমলে বৃহৎ স্ক্যাম হয়েছে। মঙ্গলবার শিলচর কাছাড় ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল নেত্রী সুস্মিতা দেব এ কথাগুলো বলেছেন। তিনি বেশ কয়েকটি ইস্যু নিয়ে সরব হন। তিনি বলেন, ভর্তুকি সত্ত্বেও 1.2 কোটিরও বেশি পরিবার 2022-23 সালে কোনো রিফিল সিলিন্ডার কিনেনি এবং 1.5 কোটি সুবিধাভোগী শুধুমাত্র একটি রিফিল সিলিন্ডার কিনছেন। বিজেপির আমলে ওষুধের দাম 20% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ মানুষের জন্য চরম দুর্ভোগের সৃষ্টি করে। দৈনন্দিন প্রয়োজনীয় ওষুধ যেমন প্যারাসিটামল, প্যান্টপ, ডক্সিনেট, ডুফাস্টিন, ভর্তিন এবং কার্ডিওলজি, ডায়াবেটিস এবং নিউরোলজি বিভাগের জীবন রক্ষাকারী ওষুধের দাম ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এই ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে। যদিও বিজেপি উল্লেখ করতে ব্যর্থ যে মাথাপিছু আয়ের ভিত্তিতে ভারত 143তম স্থানে কেন। বেকারত্ব এবং উপার্জন সংকট। মোদির ভারতে প্রতি 10 জনের মধ্যে 4 জন স্নাতক বেকার। 2014 সালের ইস্তাহারে বিজেপি 25 কোটি চাকরি তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছিল। মোদিজির মন্ত্রী জানিয়েছেন 2023 অবধি কেবল 1.2 কোটি চাকরি তৈরি হয়েছে। বিজেপির প্রতিশ্রুতি অনুসারে কৃষকদের আয় 2022 সালের মধ্যে দ্বিগুণ হওয়ার কথা ছিল, যার জন্য বার্ষিক 10% বৃদ্ধি প্রয়োজন। আজকের 3.5% হারে কৃষকদের তাদের আয় দ্বিগুণ করতে 2035 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এনসিআরবির সর্বশেষ তথ্য অনুযায়ী প্রতিদিন 30 জন কৃষক আত্মহত্যা করেন। বিজেপির সরকার কি কৃষকদের এই বেহাল দশার দায় নেবে? 4 জনের মধ্যে 3 জন ভারতীয় স্বাস্থ্যকর সুষম খাদ্যের সামর্থ্য রাখে না এবং 80 কোটি ভারতীয় এখনো তাদের খাবারের জন্য বিনামূল্যে রেশনের উপর নির্ভরশীল। এটাই কি উন্নত ভারতের সূচক? বিজেপি আমলে সুসংগঠিত দুর্নীতি। বিজেপি নির্বাচনী বন্ডের মাধ্যমে চাঁদাবাজি বৈধ করেছে। বন্ডের মাধ্যমে মোট সংগ্রহের 57% বিজেপির তহবিলে গেছে। 4 কর্পোরেটদের কাছ থেকে অর্থ আদায়ের জন্য বিজেপি ইডি এবং সিবিআই দিয়ে চাপ প্রয়োগ করেছে। অরবিন্দ ফার্মা এরকম অনেক উদাহরণের মধ্যে মাত্র একটি। 2015-2022 অবধি মোদির আমলে ইডি দ্বারা 3010টি অনুসন্ধান শুরু হয়েছে, অথচ এতে দোষী সাব্যস্ত হওয়ার হার মাত্র 0.5%। কালো টাকা ফিরিয়ে আনা, দুর্নীতি বন্ধ করা সব গ্যারান্টি ব্যর্থ এবং নোটবন্দির পর 98%ই নোটই ফিরে এসেছে। 4 বছর ধরে শিলচরে পুরো নির্বাচন না করিয়ে স্থানীয় শাসন ব্যবস্থা সম্পূর্ণ বিনষ্ট বলে উল্লেখ করেন তিনি। সুস্মিতা বলেন, ডলু চা বাগানে গ্রিনফিল্ড নিয়ে সুপ্রিম কোর্টের রায় দিয়েছেন। বর্তমান স্থগিতাদেশ জারি করা হয়েছে। এতে বিজেপি নেতাদের প্রকৃত স্বরূপ প্রকাশ্যে এসেছে। বরাকের চা শিল্পের প্রতি সরকারি উদাসীনতা, বাগান শ্রমিকদের মজুরি 350 টাকা বাড়ানো, প্রতিটি চা বাগানে একটি স্কুল এবং প্রতি 10টি চা বাগানের মধ্যে একটি কলেজ স্থাপনে বিজেপির মিথ্যে প্রতিশ্রুতি বলে অভিযোগ করেন তিনি। এদিন তৃণমূল প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস বলেন, বরাকের জনগণকে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি চাকরিতে সংরক্ষণের মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। চাকরি বন্টনে বরাক উপত্যকার যুবকদের বঞ্চনা করা হয়েছে। কাছাড় পেপার মিল পুনরুজ্জীবিত করা প্রতিশ্রুতি, মাল্টি মডেল লজিস্টিক্স পার্ক, প্লাগ অ্যান্ড প্লে ইন্ডাস্ট্রিয়াল এসইজেড, সফটওয়্যার পার্ক এবং ফুড পার্ক রূপায়ণে সরকারের উদাসীনতা, বিজেপি নেতা ও মন্ত্রী সমর্থিত সুপারি, সার, জমি ইত্যাদি সিন্ডিকেটের মাধ্যমে বরাকের গ্রামীণ ও কৃষি অর্থনীতিকে ধ্বংস করা এবং কৃত্রিমভাবে মূল্যবৃদ্ধি ঘটিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। এদিন সাংবাদিক সম্মেলনে ছিলেন জেলা সভাপতি রাজেশ দেব, অনুপম পাল, সজল বণিক, অলোক আচার্য প্রমুখ। শিলচরে কর্পোরেশন ঘোষণা করা হয়েছিল, কর্পোরেশন হবে ডিব্রুগড় এবং শিলচর। আজকে 4 বছর ধরে গণতান্ত্রিকভাবে কোনো
কোনো কর্পোরেশন আজকে শিলচরে গঠিত হয়নি। আজকে বরাকে বারবার ওনারা এসে বলছিলেন যে আমরা স্থানীয়ভাবে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মী স্থানীয়ভাবে নিয়োগ হবে। আজকে বরাকের প্রত্যেকটি অফিসে নিয়োগ হয়েছে, কিন্তু স্থানীয়ভাবে বরাকের বেকাররা শুধু বঞ্চিতই হয়েছেন। এই চিত্র আমরা বিভিন্ন অফিসে গেলে আজকে দেখতে পাচ্ছি। এটাই হলো বরাকের আরেকটি বঞ্চনা। একমাত্র শিল্প আজকে আমাদের ছিল বরাক উপত্যকায়, সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এসে বলেছিলেন যে मैं उसको जिंदा कर दूंगा। অমিত শাহজি এসে বলেছিলেন আমি এটাকে রিভাইভ করব। সবাই এসে আমাদের পূর্ববর্তী মুখ্যমন্ত্রী বলেছিলেন এটাকে আমরা বাঁচিয়ে দেব, সর্বানন্দ সোনোয়ালজি। কিন্তু আজকে কি হয়েছে, এটা বাঁচানোর বদলে এটাকে টোটালি ক্লোজ করে দেওয়া হয়েছে। অথচ যুগে গুপায় যে কাগজ কল ছিল সেটাকে অন্যভাবে এটা কনভার্ট করে একটা উন্নয়নের একটা ইয়ে তৈরি করা হয়েছে। কিন্তু বরাকের যে এই যে হাজার হাজার লোক বেকার হলেন, আজকে এটাকে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে কয়েক লক্ষ লোক বেকার হলেন, সেই ব্যবস্থার উপরে ওনারা প্রতিশ্রুতি দিয়েও কোনো ধরনের প্রতিশ্রুতি ওনারা পালন করেননি। আজকে দেখুন এই যে কাছার পেপার মিল বা অন্যান্য ছোটো ছোটো শিল্প তৈরি করে, অ্যাগ্রো বেস শিল্প তৈরি করে, বা আরেকটা হেভি ইন্ডাস্ট্রি থ্রো সিমেন্ট ফ্যাক্টরি বলে বরাকে একটা সিমেন্ট ফ্যাক্টরি আছে, প্রাইভেটভাবে চলছে। আমাদের পার্শ্ববর্তী রাজ্য মেঘালয়ে চুন এবং কয়লা আছে, যেটা সিমেন্ট শিল্পে ব্যবহার। এই ধরনের বড় বড় শিল্প কারখানা তুলে ধরা হলে, তৈরি করা হলে আমি মনে করি এই বরাক উপত্যকা কিন্তু উন্নত হবে। কাজেই সেই ব্যাপারে ওনারা সম্পূর্ণ নীরব এবং আজ পর্যন্ত কোনো প্রতিশ্রুতি ওনারা রক্ষা করেননি। আজকে বাগানের চা শিল্পের শ্রমিক ভাইরা যারা আছেন, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলেছিলেন যে 350 টাকা করে শ্রমিক ভাইদের মজুরি দেওয়া হবে। আজ পর্যন্ত কিন্তু সেটা রূপায়িত হয়নি। আজকে এই যে সুপারির কথা, বরাকের একটা অর্থনৈতিক কিন্তু হলো সুপারি। এই সুপারিকে আজকে বলা হচ্ছে লোকাল সুপারিকে এটা ব্রাহ্মী সুপারির নামে এটাকে বন্ধ করা হচ্ছে। অথচ সুপারি সিন্ডিকেটের মাধ্যমে এই সুপারিগুলা বিক্রি হচ্ছে। কাজে এই যে মেন না কাউঙ্গা না খানে দুঙ্গা, এই ব্যাপারটাও আজকে এটা যে সম্পূর্ণরূপে একটা বোগাস কথা, সেটা কিন্তু প্রমাণিত হয়েছে। কাজে এই যে বন্ধুগণ, আমাদের সম্মানিত যারা বিজেপির বন্ধুরা আজকে এই মানে লোকসভায় যারা মানে আজকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, ওনারা বলছেন আমরা মোদিজির হাতকে শক্ত করবো, আপনারা আমাদেরকে ভিক্ষা দেন। কারণ ওনাদের নিজেদের কোনো প্রতিশ্রুতি নেই, ওনাদের নিজের কোনো বাধ্যকতা নেই। আজকে এখানে শিলচরে কোথায় জল জমা আছে, কোথায় তারাপুর পয়েন্টে কোথায় নদী ভাঙ্গন হচ্ছে, এটা তো মোদিজি জানবেন না। এখানকার এই যারা জনপ্রতিনিধি হবেন তাদেরকেই তুলে ধরতে হবে। কাজেই এই যে ন্যাশনাল হাইওয়ে যেটা আমরা রিস্টোর করিডোর, আজকে দীর্ঘদিন হয়ে গেল এই ন্যাশনাল হাইওয়ে। আজকে আমাদের গৌহাটিতে যেতে হলে আগে যে সময় অতি কম সময় 8 ঘন্টা, 6.5 ঘন্টা, 7 ঘন্টা এই সময়ের মধ্যে আমরা পৌঁছে যেতাম, আজকে 12 ঘন্টা 13 ঘন্টা লাগছে। কোমরে ব্যথা হয়ে যাচ্ছে যে আমরা এই যে রোড কমিউনিকেশনের এই হলো আমাদের অবস্থা। আজকে এখন পর্যন্ত কিন্তু স্টোর করিডোর ক্লিয়ার করা হয়নি। কাজে বন্ধুগণ, আমরা আপনাদের মাধ্যমে এইসব বঞ্চনার বিরুদ্ধে আমরা এই প্রতিবাদের জন্য আমরা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি বরাকের একজন সন্তান, আমরা অভিন্ন কাছাড় জেলায় ছিলাম এবং আজও আছি। আমি যে সময় পার্লামেন্টে ছিলাম 2014 থেকে 2018, আপনারা আমার এই প্রোফাইলটা দেখে নেবেন। আমি বরাককে নিয়ে বিভিন্ন সময়ে আমি অনেক প্রশ্ন করেছি, বরাকের টোটাল বরাকের উন্নয়ন। আমি পার্টিকুলার একটা কনস্টিটিউয়েন্সি থেকে ইলেক্টেড হতে পারি, কিন্তু I can fight against anything in respect বরাক ভ্যালি। কাজেই আমরা একটা পার্টিকুলার কনস্টিটিউয়েন্সি থেকে নির্বাচিত হলেও আমরা বরাক উপত্যকার জনগণ যে বঞ্চিত হচ্ছি, আমাদের বঞ্চনার চিত্র আমরা লোকসভায় তুলে ধরতে পারি এবং লোকসভায় তুলে ধরলে আর কিছু হোক না হোক সমগ্র বিশ্বে সেটা প্রচারিত হয়। আমাদের সম্মানিত নেত্রী আজকে মমতা বন্দ্যোপাধ্যায়জি, আপনারা দেখেছেন বুক চিতিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন। আমরাও চাই এই যে বিজেপির যে বঞ্চনা, সেই বঞ্চনার বিরুদ্ধে আমাদের সম্মানিত এই যে নেত্রী আমাদের সুস্মিতা দেব মহাশয়, উনি রাজ্যসভায় আছেন এবং 6 বছরের জন্য আছেন। আমিও যদি আপনাদের সবার আজকে বরাক উপত্যকার বিশেষ করে শিলচরের যে একটা মানে
সেন্সিটিভ যেটা লোকসভা কেন্দ্র, এই লোকসভা কেন্দ্র থেকে যদি আপনাদের সবার আশীর্বাদে নির্বাচিত হই, তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের মাধ্যমে, আমি প্রত্যেকটি সমস্যা নিয়ে আমি লোকসভায় আমি মুখর হব এবং উনি রাজ্যসভায় মুখর হবেন, এবং এইগুলো আমরা তুলে ধরবো। আমাদের বঞ্চনা, আমাদের স্বাভিমান, আমাদের অধিকার নিয়ে আমরা লড়াই করব, এই কথাগুলো বলে। আসামে ডিলিমিটেশন হয়েছে, সেই ডিলিমিটেশন পপুলেশন ওয়াইজ হওয়ার কথা। বরাক উপত্যকায় পপুলেশন বেড়েছে এবং আমাদের 15টা বিধায়ক এলাকা ছিল, সেটা উদ্দেশ্য প্রণোদিতভাবে বরাক থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। এবং আমি মনে করি বরাকের 2টা কণ্ঠকে প্রতিরোধ করা হয়েছে। সেই সঙ্গে বরাকের যে উন্নয়ন, ডেভেলপমেন্ট যেটা বলেন ওনারা, একটা বিধায়ক বছরে কম করে হলো 100 কোটি টাকার সরকারি বিভিন্ন প্রকল্প ওনাদের মাধ্যমে রূপায়িত হয়ে থাকে। বরাক উপত্যকায় 2জন বিধায়ক কম হওয়া মানে 200 কোটি টাকা বছরে আমাদের বরাক উপত্যকা থেকে অন্যত্র চলে গেছে। অথচ যেখানে আমাদের জনসংখ্যা অনুযায়ী বাড়ার কথা ছিল 2,50,000, এমনকি 3 লক্ষের উপরেও এক একটা কনস্টিটুয়েন্সি করে আজকে বরাক থেকে এই যে বিধায়ক সংখ্যা কমানো হয়েছে, অথচ আসামের অন্য জায়গায় অতি অল্প সংখ্যক জনগণ নিয়ে এক একটা বিধানসভা এরিয়া চিহ্নিত করা হয়েছে। কাজেই আমি মনে করি এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই সরকার বরাককে বঞ্চিত করেছেন। আমরা বাংলা ভাষায় কথা বলি, অসমবাসী বাঙালি আমরা। আমাদের পার্শ্ববর্তী রাজ্য বাংলাদেশ, এক সময় বলা হতো যে আসাম পুরা বাংলাদেশি লোকে ভর্তি হয়ে গেছে। সেই জন্য আমরা অনেক ত্যাগ স্বীকার করে আমরা এনআরসিতে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে যে এনআরসি হচ্ছিল, সেটাতে আমরা ভারতীয় নাগরিকত্বের প্রমাণ আমরা দাখিল করেছি। আমাদের জনগণের হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে। এখান থেকে আসামের বিভিন্ন জায়গায় গিয়ে লিগেসি ডাটার প্রমাণ দিতে হয়েছে এবং অনেকে অ্যাক্সিডেন্ট করে মারাও গেছেন, এটা আপনারা জানেন। এই এনআরসির দেখেন, আসামের বিজেপি সরকার ভাবে যে আমরা একটা ব্রিজ করে দিয়ে বরাকের মানুষকে খুশি করে দিয়েছি, আমরা একটা রাস্তা করে দিয়ে বরাকের মানুষকে খুশি করে দিয়েছি। কিন্তু ব্রিটিশ যখন রাজত্ব করত, ওরা ভারতবর্ষে কিন্তু বড় ওয়ান অফ দ্য বিগেস্ট রেলওয়ে নেটওয়ার্কস ব্রিটিশ বানিয়েছিল, কিন্তু ভারতবর্ষ কলোনি ছিল। কলোনি মানে কি, ভারতবর্ষের মানুষের কোনো অধিকার ছিল না। আজকে বিজেপি সরকার বরাক ভ্যালিকে কলোনির মতো ট্রিট করছে। একটা ব্রিজ হয়তো বানাচ্ছে, একটা রাস্তা হয়তো বানাচ্ছে, কিন্তু আমাদের অধিকারটা কোথায়? আমাদের 2টো সিট কমলো কেন? হাউ ডেয়ার দ্য বিজেপি গভর্নমেন্ট অ্যালাউ 2 সিটস? আর এই যে বিজেপির নেতা মন্ত্রীরা, এমপি বিধায়করা বরাকে আছে, প্রত্যেকে চুপ রইল। দ্যাট মিন্স ওরা বিজেপিকে ভয় পায়। গুলামি মানে কি? মানে আমরা কলোনি। আজকে আসামের মুখ্যমন্ত্রী বরাকে এসে বলেছে বরাকের ভিতরে কোনো আবেগ নেই 2টা সিট কমার পরে। মিনস ইউ থিঙ্ক যে আমাদের কোনো মেরুদণ্ড নেই। তার মানে আসামের মুখ্যমন্ত্রী, বিজেপি সরকার বলতে চাইছে যে বরাকের মানুষকে চানাচুরওয়ালা, ধুতিওয়ালা, লুঙ্গিওয়ালা বলতে থাকো আর ভোট আসতে থাকবে। দিস ইজ দ্য জেনারেল নোশন অফ বিজেপি। সো এটা কলোনির মতো ট্রিটমেন্ট হলো না তো কি হলো? আই এম গিভিং ইউ এন এক্সাম্পল। আজকে যদি ভারতীয় জনতা পার্টি বলে আমরা বরাক ভ্যালিতে ইনফ্রাস্ট্রাকচার বানিয়েছি, ব্রিটিশও ইন্ডিয়াতে ইনফ্রাস্ট্রাকচার বানিয়েছিল, কিন্তু অধিকার কোথায়? সেলফ গভর্নমেন্ট দিয়েছিল। আজকে 2টো এমএলএ সিট কমিয়ে দেওয়া অনেক বড় এবং ইট ইজ আ ভেরি ভেরি সিরিয়াস ম্যাটার। আমাদের অধিকার কেটে নিয়েছে, এই সরকার শুধু দেখেছে। আজকে 13টা হয়েছে,
26-এর পরে যদি আবার ডিলিমিটেশন হয় 10টাও যেতে পারে, সাবধান করে দিলাম আমি বরাকের মানুষকে। তো আমরা কলোনি হলাম না তো কি রাজধানী হলাম নাকি? অনারেবল সুপ্রিম কোর্ট ডলুবাগানের যে ল্যান্ড অ্যাকুইজিশন হলো এটাতে একটা স্টেটাস কো অর্ডার দিয়েছে, এবং আমরা সবাই চাইছিলাম যে শিলচরে এয়ারপোর্ট হবে, কিন্তু এই পুরো প্রজেক্টটা বিজেপি সরকারের ইললিগাল বেআইনিভাবে জমি অধিগ্রহণ করার জন্যে এখন এই প্রজেক্টটা পুরো আটকে গেল। এবং ল্যান্ড অ্যাকুইজিশন করতে হলে এইভাবে 200টা জেসিবি নিয়ে চা গাছগুলো কেটে দিয়ে ডলুবাগানের লেবারদের মারধর করে কোনোদিন অ্যাকুইজিশন হয় না। আমার মনে হয় যে ভারতীয় জনতা পার্টি এয়ারপোর্টটা করতে চায় বলে ইচ্ছে করে আইন মানেনি। এখন এটা 10 বছরের জন্য এটা পেন্ডিং হয়ে গেল। এখন বিজেপিকে এয়ারপোর্ট করতে হবে না, ওরা বলবে আমরা কি করব, কোর্ট কেস আছে। দিস ইজ আ কনস্পিরেসি অফ দ্য বিজেপি। এইটা একটা আমি বলবো প্রশাসনের একটা ডিসি না, একটা এডিসি জানে, একটা অ্যাসিস্ট্যান্ট অফিসারও জানে যে ল্যান্ড অ্যাকুইজিশন করতে হলে পাবলিক নোটিশ লাগে, ল্যান্ড অ্যাকুইজিশন করতে হলে এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট লাগে, সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট লাগে। এটা কি রহস্য যে আসাম সরকারের প্রশাসন এই আইনটা না মেনে যে ডলুবাগানের জমিটা আজকে অধিগ্রহণ করলো, এটা কাউন্টার প্রোডাক্টিভ হয়ে গেল। এখন এই এয়ারপোর্ট হবে কি না এটা কেউ বলতে পারবে না, কারণ এই কোর্ট কেস সুপ্রিম কোর্টে হয়তো 10 বছর চলবে। সো বিজেপি এটা ইচ্ছা করে করেছে। ইট ইজ আ কনস্পিরেসি থিওরি যে বলার জন্যে বললো যে আমরা শিলচরে এয়ারপোর্ট দিয়েছি, আর এইভাবে অধিগ্রহণ করেছে যে এই এয়ারপোর্টটা যেন জীবনেও হয় না। ইট ইজ ইয়েট অ্যানাদার এক্সাম্পল অফ বিট্রেয়াল টু দ্য পিপল অফ বরাক ভ্যালি। ওরা এটা ইচ্ছা করে করেছে, বিজেপি এটা করে দেখাবার জন্য এয়ারপোর্ট আনলো, আর এইভাবে এয়ারপোর্টের জমি অ্যাকুইজিশন করলো যে এটা কেস হয়ে এখন 10 বছরের জন্য এটা হ্যাঙ্গিং হয়ে গেল। দিস ইজ দ্য এন্টায়ার কনস্পিরেসি এগেনস্ট বরাক ভ্যালি অফ দ্য বিজেপি গভর্নমেন্ট। নির্বাচনের প্রভাব প্রত্যেকটা নির্বাচনে মিথ্যা প্রতিশ্রুতি দেয়, বলো মাল্টি মডেল কি প্রজেক্ট হবে, স্পেশাল ইকোনমিক জোন হবে, শিলচর কর্পোরেশন হবে, এয়ারপোর্ট হবে, স্মার্ট সিটি হবে, এগুলো কিছু হয় না। আমি মনে করি যে এটা পুরোপুরি আসাম সরকারের লাইবিলিটি, এটা আসাম সরকার দায়ী যে আজকে আমাদের এয়ারপোর্টের প্রজেক্টটা এইভাবে আটকে গেল। দে আর হোল সোল রেসপন্সিবল ফর দ্যাট। প্রধানমন্ত্রী এসে বললেন আমি পেপার মিল চালু করব কালীনগরের মাঠে, করলেন না কেন? যখন আসামের মুখ্যমন্ত্রী ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, সর্বানন্দ সোনোয়াল চিফ মিনিস্টার ছিলেন, উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন 3rd গ্রেড আর 4th গ্রেডের চাকরি লোকালি দেওয়া হবে বরাকের ছেলেমেয়েদের, কিন্তু আজকে নেই। আপনি যান না, যে কোনো একটা অফিসে যান, শিলচর মেডিকেল কলেজের চাকরি দেখেন কারা করছে। আমাদের ছেলেমেয়েরা কি 3rd গ্রেড আর 4th গ্রেডের চাকরি পাওয়ার যোগ্যতা নেই? হাউ ইজ ইট পসিবল? We are not anti-Assamese, but 90% jobs are going to outsiders. Why? আজকে যদি 50-50 হতো, 60-40 হতো, আমি বলতাম ভাই পরীক্ষা আছে আমি কি করব, but 90% jobs are with outsiders. Why? You simply go for one day to medical college and see the appointment. হ্যাঁ, and then वो आके बोल रहे বরাক আলাদা হলে, বরাকের মানুষ যদি আলাদা হতে চায় আই ডোন্ট মাইন্ড। বোডোল্যান্ডে এই কথাটা বলতে পারবেন? আছে সাহস? বোডোল্যান্ড কালকে সেপারেট হয়ে যাবে, তো বরাকে এসে কেন বললেন? বিকজ বরাকের ডেমোগ্রাফি আসামের ডেমোগ্রাফিকে স্যুট করে না। আমাদের যে 40 লক্ষ মানুষ আছে, আমাদের ডেমোগ্রাফি, আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি ওদের স্যুট করে না, তাই বলে বরাক আলাদা হলে ওদের কোনো আপত্তি নেই, কিন্তু বোডোল্যান্ড ট্রাইবেল বলে ওরা আলাদা হতে দিচ্ছে না। ভাই সোনোওয়ালজি সেড শিলচর স্মার্ট সিটি হবে, হয়েছে শিলচর স্মার্ট সিটি। ওরা বলেছিল ভাষা শহীদের জন্য আমরা মেমোরিয়াল বানাবো, বলেছিল কি না? ভাষা শহীদের মেমোরিয়াল কোথায়? ডলুবাগানের জমি দখল হলো, এই দেখেন, এই যে 1 সেকেন্ড প্লিজ সি, রাজু চিঠিগুলো দাও,
I want to show you. I wrote a letter. I am a sitting member of parliament, Dada. I am a sitting member of parliament. I have written 3 letters to Chief Secretary of Assam. আমি চাইলে আসামের চিফ সেক্রেটারিকে ব্রিচ অফ প্রিভিলেজে নিয়ে যেতে পারতাম পার্লামেন্টে। উনার সাহস। You know what he wrote? Let me show you. আমার ওই কাগজটা কই গেল? না এই যে 1 সেকেন্ড। আমি প্রথম চিঠি লিখলাম কীর্তি জেলি। আমি বঞ্চনার কথা বলছি। আমাদের ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভের মান সম্মান কোথায় বড়াকে? হু ইজ আ অফিসার? আমরা ট্যাক্স দিই বলে অফিসার বেতন পায়। কীর্তি জালিকে চিঠি দিলাম। আমি কীর্তি জালিকে চিঠি দিয়েছি 24 মে। 12 মেতে জমি ওরা দখল নেয় গভর্নমেন্ট। 24 মে আই রাইট টু কীর্তি জালি সেইং show me social impact assessment, show me environmental impact assessment. No reply. A DC dares not to reply to me. Who's DC? I was a Rajya Sabha MP then. Number 2, 7 June, again I write to Kirti Jali that আমাকে পাবলিক নোটিফিকেশনের কপি দিন, EI এর কপি দিন, SI এর কপি দিন। কীর্তি জেলি আমার চিঠির জবাব দেয় না। ডেটগুলো লিখবেন। 10 জুন আমি চিফ সেক্রেটারি জিষ্ণু বড়ুয়াকে চিঠি দেই দাদা, টু সে গিভ মি আ কপি অফ দ্য ডকুমেন্টস। কই এগুলো দাও ওদেরকে কপি ওদের। এই যে এটা আমি আপনাকে দাদাকে দাও। দিস ইজ আ লিস্ট অফ ডকুমেন্টস। ওয়ের ইজ দ্য লিস্ট অফ ডকুমেন্টস? হিয়ার ইজ আ লিস্ট অফ ডকুমেন্টস, প্লিজ সি। I told the chief secretary, give me a copy of environmental clearance from central government. Give me a copy of public consultation. Give me a copy of the social impact assessment. Give me a copy of public hearing. You know what the chief secretary wrote? Chief secretary আমাকে জবাব দিচ্ছে। চিফ সেক্রেটারি আমাকে জবাব দিচ্ছে শিলচরে ফ্লাড আছে। শিলচরে ফ্লাড হয়েছিল, আপনি জানেন হয়তো। শিলচরে ফ্লাড হয়েছে, এখন কীর্তি জালি কিছু কাগজ কিছু চিঠি দিতে পারবে না। সো আই সেড ওকে, নো প্রবলেম। अगर फ्लड हुआ है, प्रशासन इज बिजी विद द फ्लड, let me not disturb them. Okay, then you listen. He writes to me, ওই কাগজটা, he writes to me on 10th June. 10th June I write to Chief Secretary. 25th July he writes to me saying flood, please wait. I said okay. 18th August, so July, August, flood is over. I write to Chief Secretary, flood is over, now give me the documents. How have you taken Dolu Bagan? He doesn't write to me. Is a Chief Secretary of Assam superior or is a honorable member of parliament? এর থেকে কোনো বড় অপমান লাগে? আজকে আপার আসামের যদি কোনো এমপি চিফ সেক্রেটারিকে চিঠি লিখতো, ওর ক্ষমতা ছিল না যে জবাব দিবে না। Is there a greater insult than this? So we are treated like a colony of Assam. I'm saying it, write it. অসমীয়া পেপারে যাও, কেটা আমি বলেছি। আমি আপনাকে বলি, আপনি কালাইনে যান। কালাইন বলে একটা জায়গা আছে, রাত্রে একটা দোকানে চুপচাপ বসে একটা ভিডিও ক্যামেরা নিয়ে দেখবেন কাছাড়ে সিন্ডিকেট চলছে কিনা। You please test it yourself, because I can't go. I am being very honest. As a woman, I can't go and catch mafia and dons. But you can, journalists have the power. আপনি শুধু একটা দিন রাত্রে ওরা বলে দেবে অফ দ্য রেকর্ড, কোথা থেকে গিয়ে একটা ভিডিও তুললে আপনি বুঝে যাবেন কি সিন্ডিকেট হচ্ছে। দাদা যেটা বলছে আজকে লোকাল সুপারি আটকে দিচ্ছে কারণ বার্মিজ সুপারির নামে। Today local farmers are suffering because of that. It's an open knowledge. It's an open knowledge. But today, if I say so and so is there, so and so is there, so and so is there, I am not police. I can't investigate. I can't prove it. So আমার এগেইনস্টে মানহানির কেস হবে আমি যদি 3টা নাম বলি, কিন্তু আমি সব জানি কারা কালেকশন করছে, কারা প্রোটেকশন দিচ্ছে, কত টাকা তোলা হচ্ছে। But I can't prove it, দাদা. I'm not a police officer. So they will file a defamation criminal case against me. I can't prove it. But it's open knowledge. It's open knowledge. Is there a locally or nexus with this group? Dada, I urge you to do this investigative journalism. আপনি করেন।
ওরা আসলেও কংগ্রেসের ক্ষতি, ওরা না আসলেও কংগ্রেসের ক্ষতি, দুইটাই ক্ষতি ওদের। ওরা যত আসবে কংগ্রেসের ক্ষতি হবে। যে ধরনের অ্যালিগেশন ওদের বিরুদ্ধে আসছে, কোটি কোটি টাকা নিয়েছে ক্যাম্পেইন করার জন্যে, ওরা আসলে কংগ্রেসের ক্ষতি, ওরা না আসলে কংগ্রেসের ক্ষতি। আর এটাও আমি বলে দেই যে 24-এর পরে কংগ্রেস আরও খালি হবে, বুঝেছেন তো? কংগ্রেস আরও খালি হবে। কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া না। কংগ্রেস যে স্টেটমেন্ট দিয়েছে যে তৃণমূল, বিজেপি আর ইউডিএফের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এখন প্র্যাকটিক্যালি দেখুন কার সাথে কার আন্ডারস্ট্যান্ডিং। হলো 0.5%। এইগুলো সব ফলস কেস অপোজিশন লিডারদের বিরুদ্ধে। আজকে হেমন্ত সোরেন জেলে, অরবিন্দ কেজরিওয়াল জেলে, কিন্তু আজকে পীযূষ হাজারিকার রেড হয় না, আজকে আসামের কোনো মন্ত্রীর রেড হয় না, আজকে বিজেপির গভর্নমেন্ট যেখানে আছে ওদের কোনো রেড হয় না, কোনো ইনকাম ট্যাক্স ইনভেস্টিগেশন হয় না। তো ওরা ধরা পড়বে কিভাবে? আজকে কি কাছাড়ে সিন্ডিকেট চলছে না? মানুষ বিচার করেন এইগুলো সিন্ডিকেট চালাচ্ছে কে? সো অন কারাপশন মোদি গভর্নমেন্ট আজকে কারাপশনকে ইনস্টিটিউশনালাইজ করে দিয়েছে। এখন আমি বরাক উপত্যকার বঞ্চনা নিয়ে আমাদের মনোনীত প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসবাবুকে বলবো উনি কিছু তথ্য আপনাদের সামনে রাখবেন। Exactly the documents I'm asking for, which the chief secretary denied me, which Kirti Jaliji denied me, that is the exact document for which Supreme Court has today stayed Dolubagan. We want a airport. Even Supreme Court says you can take land. You can't stop a government from taking land for public purpose. But দেশের আইন না মেনে ওদের ক্ষমতা আছে আপার আসামে করবে। যাওক না ডিব্রুগড়, তিনসুকিয়া, সোনারি গিয়ে একটা বাগানের গাছ কেটে দেখাও ক্ষমতা থাকলে আসাম সরকারের। পারবে? পারবে না। বরাকে করে কেন? বিকজ উই আর ইন বরাক ভ্যালি। We support an airport. Every single letter of my dada is welcoming an airport. But if you mistreat an MP, if you don't allow reply to an MP, তো আমাদের বরাকের সাধারণ মানুষের কি অস্তিত্ব আসাম সরকারের সামনে? এই যে আমরা একটা চার্জশিট মতো তৈরি করেছি, এটা আমাদের স্বাভিমানের লড়াই কেন? আমরা জাতীয় স্তরের কিছু ইস্যু নিয়ে বলবো, আমরা বরাকের কিছু ইস্যু নিয়ে বলবো। আমি বলতে চাই যে মোদি সরকার 2014-তে ক্ষমতায় এসেছিল 3টা প্রমুখ ইস্যু নিয়ে। 1 নম্বরে ছিল মূল্যবৃদ্ধি, 2 নম্বরে ছিল বেরোজগারি, আর 3 নম্বরে ছিল ভ্রষ্টাচার। এই 3টা ইস্যু নিয়ে মোদি সরকার 2014-য় ক্ষমতায় আসে এবং 2019-এ ওদের প্রচারটা চালিয়েছিল। তো বন্ধুগণ, বরাক নিয়ে আমাদের মনোনীত প্রার্থী রাধেশ্যামদা বলবেন। আমি 3টা জাতীয় স্তরের ইস্যু আজকে তুলতে চাই জনসাধারণের বিচারের জন্যে। প্রথম, মূল্যবৃদ্ধি। মূল্যবৃদ্ধিতে শুধু আমি 3-4টা উদাহরণ দিচ্ছি। এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম মোদি সরকার আসার পরে 159% বেড়েছে। 159% ইনক্রিজ ইন এলপিজি হাউসহোল্ড গ্যাস সিলিন্ডার। ওরা ইলেকশনের আগে 100 টাকা 200 টাকা কম করেছে, কিন্তু এটা শুধু লোক দেখাবার জন্যে। এবং 10 বছরের 159% ইনক্রিজ হওয়া সত্ত্বেও যে উজ্জ্বলা গ্যাস নিয়ে মোদি সরকার বারবার প্রচার করে কিছু তথ্য আমি আপনাদের সম্মুখে রাখতে চাই। এখানে 1.2 crores, 1,20,00,000 মানুষ 2022 আর 2023-এর মধ্যে কোনো রকমের রিফিলের জন্য অ্যাপ্লাই করেনি। 1.2 crore people have not applied for refill of উজ্জ্বলা গ্যাস। এছাড়া 1.5 কোটি মানুষ যারা উজ্জ্বলা গ্যাসের সাবসিডি পাচ্ছে, ওরা শুধু একটা রিফিল নিয়েছে, অনলি 1 রিফিল। সো 1,20,00,000 মানুষ রিফিল নেয়নি, আর 1.5 কোটি মানুষ শুধু একবার রিফিল নিয়েছে। এটাই হলো উজ্জ্বলা গ্যাসের ফেলিয়ার। 2 নম্বর কথা, ওষুধের দাম 20% ইনক্রিজ হয়েছে ওষুধের দামের মধ্যে। আজকে যেটা বেসিক মেডিসিন আমরা বলি, প্যারাসিটামল,
তারপরে পেন্টপ, ডক্সিনেট, ডুফাটেল 20% ইনক্রিজ। দিজ আর বেসিক মেডিসিনস ফর পিপল। এছাড়া লাইফ সেভিং ড্রাগস যেটা ডায়াবেটিসের জন্য হয়, কার্ডিওর জন্য হয়, এটা তো সীমার বাইরে। এইগুলো ওষুধের দাম সীমার বাইরে। তো আপনারা বিবেচনা করে দেখবেন যে ওষুধ যারা কিনতে পারে না, ওরা আয়ুষ্মানের যখন চিকিৎসায় যায় তারপরে বেরোয় কিন্তু ওষুধটা কিনতে হয়। তো ওষুধের দাম আজকে কোথায় গেছে? মোদি সরকার বলছে যে ভারতবর্ষ ইজ দ্য থার্ড লার্জেস্ট ইকোনমি ইন দ্য কান্ট্রি, তৃতীয় স্তরে আছে আজকে অর্থনৈতিক ব্যবস্থা হিসাবে সমস্ত বিশ্বতে। কিন্তু আমরা একটা গুরুত্বপূর্ণ, একটু দাঁড়িয়ে জেনারেটরটা চলে, এই লাইটটা যে ভ্রষ্টাচার নিয়ে বড় বড় লেকচার দেয় এই দেশের গৃহমন্ত্রী, ওনাকে আমি একটা তথ্য ধরে তুলতে চাই। 25 জন এরকম কংগ্রেসের লিডার আছে বা এনসিপির লিডার আছে বা শিবসেনার লিডার আছে যারা ওদের দল ছেড়ে বিজেপিতে ঢুকেছে। এরকম 25 জনের মধ্যে 23 জনের কেস বিজেপি জয়েন করার পরে বাতিল হয়েছে। মিনস ইট ইজ এ ক্লিয়ার কাট কেস অফ ইনক্লুডিং কারাপ্ট লিডার্স। কারাপ্ট ভ্রষ্টাচার নেতাদের যদি বিজেপি অন্তর্ভুক্ত করে, তো ভ্রষ্টাচারের উপরে বিজেপি কিভাবে দেশের মানুষকে লেকচার দেয়? আর ব্ল্যাক মানি 98% অফ ক্যাশ, 98% অফ ক্যাশ হ্যাজ বিন রিটার্ন টু দ্য ব্যাঙ্ক আফটার নোট ব্যান। সো যারা বলেছিল আমরা কালো পয়সা শেষ করে দিব, ওরা আজকে কালো পয়সা শেষ করতে পারেনি। আমি কিছু নাম বলছি। অজিত পাওয়ার ইরিগেশন স্ক্যাম, শিবসেনাতে সঙ্গে গভর্নমেন্ট করলো, এখন ওনার কেস শেষ। প্রফুল্ল পটেল এয়ার ইন্ডিয়া প্লেন কিনার স্ক্যাম, ওনার কেস এখন বাতিল হয়ে গেছে। কনরাড সাংমাকে ভ্রষ্টাচার বলেছিল অমিত শাহ, এখন ওদের সঙ্গে সরকার করে ফেলেছে। নারায়ণ রানে, শুভেন্দু অধিকারী, প্রত্যেকের এগেনস্টে কারাপশন চার্জ ছিল, কিন্তু বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকার পরে ওরা ক্লিন চিট পেয়েছে। যে ভারতবর্ষ বিশ্বতে মানে ওয়ার্ল্ডে তৃতীয় স্তরে ইকোনমির সাইজ, কিন্তু আমি একটা তথ্য দিতে চাই, আউট অফ 195 কান্ট্রিজ আমাদের পজিশন হলো 143। মানে নিচের থেকে গুনতে হলে আমাদের পরে শুধু 52টা দেশ আছে। তো ওরা যে বিকশিত ভারত বিকশিত ভারত বিকশিত ভারত বলে, অ্যাকচুয়াল তথ্যটা কি? তথ্যটা উই আর 143rd আউট অফ 195 কান্ট্রিজ অ্যাজ অ্যান ইকোনমি। তার মানে আমাদের পরে শুধু 52 কান্ট্রিজ রয়েছে। মানে আমরা বটম থেকে যদি গুনি উই আর 53rd। সো এটা একটা লজ্জার তথ্য, আর ওরা বিকশিত ভারতের কথা বলে। এখন আসেন আপনারা বেরোজগারি। 10 জন বেরোজগার যুব সমাজের সদস্যর মধ্যে 4 জন গ্র্যাজুয়েট আর জবলেস। সো 4 out of 10 গ্র্যাজুয়েটস আর জবলেস। এখন আপনারা আসেন 2014 যে নির্বাচনের ম্যানিফেস্টো ছিল ভারতীয় জনতা পার্টি, ওরা প্রতিশ্রুতি দিয়েছিল যে 25 কোটি চাকরি, নতুন চাকরি যুব সমাজকে দিবে। কিন্তু 2023 পর্যন্ত শুধু 1 কোটি 20 লক্ষ চাকরি দিয়েছে। এটা আমি বলছি না, এটা ভারত সরকারের একজন মন্ত্রী এই তথ্যটা দিয়েছেন। তো অনলি 5%, এই 25 কোটি চাকরির প্রতিশ্রুতির মধ্যে থেকে অনলি 5% ইউথ হ্যাভ গট আ জব ইন দিস কান্ট্রি। বেরোজগারি যে পর্যায়ে গেছে ভারতীয় জনতা পার্টি পাওয়ারে আসার পরে, এটা ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন হয়নি। কৃষকরা এই দেশের মেরুদণ্ড। উই আর অ্যান অ্যাগ্রিকালচারাল ইকোনমি। আজকে মোদী সরকার কি বলেছিল যে 2022 মধ্যে কৃষকদের রোজগার ডাবল করবে। তার মানে ডাবল করতে হলে 2014 থেকে 2022 পর্যন্ত প্রতি বছর 10% এটা ইনক্রিজ করতে লাগে। বিজেপি শুধু 3.5% ইনক্রিজ করেছে। টার্গেট এই 3.5% রেটে যদি ফার্মার ইনকাম বাড়ে বিজেপির আমলে, তবে ডাবল করতে হলে 2035 হবে।
2035-এ গিয়ে ওরা ফার্মার ইনকাম ডাবল করতে পারবে। এনসিআরবির ডেটা দেখাচ্ছে যে প্রত্যেক দিনে 30 জন কৃষক সুসাইড করছে। কেন করছে? বিকজ দে হ্যাভ নো ইনকাম। লাস্ট বাট নট দ্য লিস্ট, আজকে রুটি কাপড়া আর মাকান আমরা বলি। রুটি কাপড়া আর মাকান মানে ফার্স্ট ওয়ার্ড ইজ রুটি মানে খাওয়া। যারা বিকশিত ভারতের কথা বলে যে আমরা সব দিয়ে দিয়েছি, আমরা চাকরিও দিয়ে দিয়েছি, খাওয়াও দিয়ে দিয়েছি, রোজগারও দিয়ে দিয়েছি, সেই ভারত সরকারকে আমি বলতে চাই যে 80 কোটি ভারতবাসী এখনও ফ্রি রেশনের উপরে নির্ভর। ইফ 80 lakhs people in this country are depending on free ration, 80 crores people are depending on free ration, তার মানে রুটি কাপড়া আর মাকানের মধ্যে রুটির কোনো প্রবদান আজকে ব্যক্তি হিসাবে রোজগার করে কেউ খেতে পারছে না। আর আরও মারাত্মক তথ্য হলো প্রতি 4 জনের মধ্যে 3 জন দেশবাসী যে খাবারটা খায়, ইট ইজ বিলো দ্য নিউট্রিশনাল লেভেল, ইট ইজ বিলো দ্য অ্যাকসেপ্টেড নিউট্রিশনাল লেভেল। এইগুলো সব এই কাগজের মধ্যে লেখা আছে। যারা কোনো তথ্য মিস করছেন এটা আপনারা পড়ে নেবেন। বিগেস্ট ইস্যু, না খাউঙ্গা না খানে দুঙ্গা। মোদিজির সবচেয়ে বড় গ্যারেন্টি ছিল যে ভ্রষ্টাচার উনি এই দেশ থেকে সরিয়ে দিবেন। তো আমি মোদিজি আর মোদিজির ভক্তদের বলতে চাই যে আপনার গ্যারেন্টি, প্রধানমন্ত্রীর গ্যারেন্টি হলো জিরো ওয়ারেন্টি। প্রধানমন্ত্রীর গ্যারেন্টি জিরো ওয়ারেন্টি। আমি কিছু তথ্য দিচ্ছি আপনাদের। বিগেস্ট স্ক্যাম, এই দেশের সবচেয়ে বড় স্ক্যাম আর এক্সটর্শন বুঝেন তো, যে ভয় দেখিয়ে যে টাকা তোলা হয়েছে, সেটার সবচেয়ে বড় স্ক্যাম হলো ইলেকটোরাল বন্ডস। ইলেকটোরাল বন্ডসের যদি তথ্যটা আপনারা দেখেন, আপনারা দেখতে পারবেন যে আজকে 3টা ইস্যু আছে। 1, কোনো রকমের ট্রান্সপারেন্সি এই সিস্টেমে নাই। সরকার ছাড়া কেউ জানে না যে কে টাকা দিচ্ছিল, যেটা সুপ্রিম কোর্ট বলেছে যে রাইট টু ইনফরমেশন, যেটা আমাদের মৌলিক অধিকার, এটার ভায়োলেশন হয়েছে। এবং ইলেকট্রাল বন্ডস আজকে বেরোয় এসছে কারা দিয়েছে, কারণ এটা সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে। বন্ধুগণ, যে কোম্পানিগুলো টাকা দিয়েছে, যে কোম্পানিগুলো টাকা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে দিয়েছে, এরকম প্রথম ফিগারটা বলে নেই যে বিজেপি পেয়েছে 8,300 কোটি টাকা। ঠিক আছে, 57% ইলেকটোরাল বন্ডের টাকা আজকে গেছে ভারতীয় জনতা পার্টির দলের খাতায়। এখন আপনারা একটু চিন্তার 2-3টা তথ্য নিয়ে বিচার করবেন যে যাদের এগেনস্টে ইডি আর সিবিআই সেন্ট্রাল এজেন্সিস কেস ছিল, এরকম কোম্পানিরা, এরকম 41টা কোম্পানি যাদের এগেনস্টে ইডি সিবিআই আর আইটির কেস ছিল, ওরা 2,470 কোটি টাকা দিয়েছে। সো টোটাল অ্যামাউন্টের মধ্যে কত পার্সেন্টেজ হলো আপনারা এই ক্যালকুলেশনটা করে নেবেন।